সো এই মুহূর্তে মার্ভেলের প্রত্যেকটা সিরিজ এক জায়গায় এবং ডেয়ারডেভিলের সিরিজ আর এক জায়গায়। অ্যাজ ইউজুয়াল প্রথম সিজনটার মতনই ডেয়ারডেভিল বর্ন এগেইন সিজন 2 দুর্দান্ত হয়েছে। যদিও ভিডিও বানাতে আমার একটু লেট হয়েছে, তবে মিস একদমই হবে না। তো কথা যখন হচ্ছে আমাদের ম্যাট মার্ডক বা ডেয়ারডেভিলকে নিয়ে, তার প্রথম সিজনটা আশা করি দেখেছিলেন, যেখানে আমরা দেখেছিলাম এই গল্পের ভিলেন অর্থাৎ উইলসন ফিস্ক বা কিংপিন বর্তমানে শহরের প্রায় রাজা হয়ে গেছে, অর্থাৎ শহরের মেয়র, এবং নিজের ক্ষমতার অপব্যবহার করে এসে যা খুশি তাই করছে। কে আটকাবে তাকে? অবশ্যই ডেয়ারডেভিলকেই দায়িত্বটা নিতে হবে, তবে এই রাস্তাটা মোটেই সহজ না। সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে এই স্টোরিতে বাচ্চাদের ওই PG-13 মার্কা কোনো কন্টেন্ট দেখানো হয়নি। এই চরিত্রগুলোকে যেমনভাবে দেখানো উচিত তেমনভাবেই দেখিয়েছে। বাই দ্য ওয়ে, ডেয়ারডেভিল বর্ন এগেইনের প্রথম সিজনটা যদি না দেখে থাকেন তো কি করছেন, সেটার ভিডিও আমি অলরেডি বানিয়ে ফেলেছি। ডেসক্রিপশনে আমি সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখতে একদমই ভুলবেন না। তো চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ডেয়ারডেভিল বর্ন এগেইনের দ্বিতীয় সিজনটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করবো। তো উইলসন ফিস্ক বা কিংপিনের সেই সেফার স্ট্রিট ইনিশিয়েটিভের প্রায় 6টা মাস কেটে গেছে। রাতের অন্ধকারে ডেয়ারডেভিল নর্দার্ন স্টার নামক একটা কার্গো জাহাজের উপরে আচমকা হামলা চালায়। যে জাহাজটা রেড হুক পোর্টে বেশ কিছু অস্ত্র নিয়ে যাচ্ছিল, মানে স্মাগল করছিল। তো ডেয়ারডেভিল সেই গার্ডগুলোর সাথে তো লড়াই করে জাহাজের, কিন্তু জাহাজের যে ক্যাপ্টেন রয়েছে অ্যাকিলিও ক্যারিয়াকো, এরকম টাইপের উচ্চারণ, তাকে অনেক আগে থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এরকম যদি সিচুয়েশন হয়, মানে ইন কেস যদি তারা ধরা পড়ে যায় বা ডেয়ারডেভিল যদি অ্যাটাক করে, তাহলে জাহাজটাকে ডুবিয়ে দিতে হবে, এবং তারা সেটাই করে। সে তার সঙ্গী ক্রিস্টোফি সাবাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং জাহাজটা ডুবে যায়। অন্যদিকে জাহাজে ছিল ডেয়ারডেভিল কোনো মতো নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে বেরোয় এবং সেই জোসেস বারে চলে যায়। সেখানে সে ক্যারেন পেজের সাথে সাক্ষাৎ করে এবং সম্পূর্ণ ব্যাপারটা জানায় যে কিভাবে কিংপিন তার সেই রেড হুক পোর্টটা, যেটা একটা ফ্রি পোর্ট, সেটাকে অস্ত্র স্মাগলের জন্য ব্যবহার করছে। তবে তাদের হাতে তো কোনো সলিড প্রুফ নেই, কারণ জাহাজটা ডুবে গেছে। কিংপিনকে ফাঁসানোর মতন একটা প্রমাণ তো জোগাড় করতে হবে তাদের। অন্যদিকে উইলসন ফিস্ক বা আমাদের কিংপিন, গল্পের মেন ভিলেন, সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। স্বাভাবিকভাবেই কিংপিন প্রচণ্ড রেগে গেছে এবং ডেয়ারডেভিলের উপরে সম্পূর্ণ দোষ দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে এটা এক টাইপের সন্ত্রাসী হামলা। যদিও সে এই মুখোশধারী হিরোগুলো বা যেগুলোকে সে মাস্ক ভিজিল্যান্টি বলে ডাকে, তাদেরকে তো পছন্দ করে না, কারণ এরাই তো কিংপিনের সেই বেআইনি ব্যবসাগুলোতে অনেক ক্ষতি করে দিচ্ছে। এই অস্ত্র বোঝাই জাহাজটা ডেয়ারডেভিলের কারণেই ডুবে গেছে। কিংপিন তার সৈন্য বলতে যাদেরকে সে নাম দিয়েছে অ্যান্টি ভিজিলেন্টি টাস্ক ফোর্স, তাদের লিডার হচ্ছে অফিসার পাওয়েল, তাকে আদেশ দিয়েছে যেভাবেই হোক সেই ডেয়ারডেভিল এবং ক্যারেন পেজকে খুঁজে বার করতে হবে। অন্যদিকে সেই জাহাজের ক্যাপ্টেন এবং তার সঙ্গী তারাও তো পালিয়ে গেছে। যারা অ্যাকচুয়ালি জানে সেই জাহাজের মধ্যে কি ছিল, এদেরকেও তো খুঁজে বার করতে হবে। তো কিংপিন তার বিশ্বস্ত হিটম্যান বাককে আদেশ দেয় সেই দুজনকেও খুঁজে বার করতে। যাই হোক, এই খবর পৌঁছে গেছে ওয়াশিংটনে এবং সেখান থেকেই একজন রহস্যময় সিআইএর প্রতিনিধি মিস্টার চার্লস চলে আসে। বেশ ইন্টারেস্টিং একটা মানুষ, তার ব্যাপারেও পরে আলোচনা করছি। অন্যদিকে ক্যারেন পেজ, তার কাছে খবর এসেছে সেই ডুবন্ত জাহাজের যে ক্যাপ্টেন এবং তার সঙ্গী আসলে কোথায় লুকিয়ে রয়েছে। তাকে এই খবরটা দিয়েছে জেসিকা জোন্স, আর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তার ব্যাপারেও আমরা জানবো। তো যাই হোক, আমাদের ডেয়ারডেভিল বা ম্যাট মার্ডক সেই দুজনকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে নিউ ইয়র্কের সিটি হলে অ্যাটর্নি জেনারেল অ্যালেন এবং লেফটেন্যান্ট গভর্নর হুয়ান গোমেজ, তারা কিংপিন বা উইলসন ফিস্ককে জানায় যে তার যে এই সেফার স্ট্রিট ইনিশিয়েটিভ রয়েছে এটা মোটো ঠিকভাবে চলছে না, মানে তারা সন্তুষ্ট না, সেই কারণে এটার তদন্ত করতে হবে। ব্যাপারটা কি হয়েছে, আমাদের যে কিংপিন সে তো বর্তমানে শহরের মেয়র, প্রচুর পলিটিক্যাল ক্ষমতা রয়েছে তার কাছে, এবং সেই যে উদ্যোগটা যেটা নাম হচ্ছে সেফার স্ট্রিট ইনিশিয়েটিভ, এইটাকে ঢাল বানিয়েই কিংপিন যত বেআইনি কাজ করে বেড়াচ্ছে। সে মুখে বলছে যে এই উদ্যোগটা শুধুমাত্র সেই মুখোশধারী হিরোদের ধরার জন্য, তবে তা তো না, বরং বহু নিরীহ মানুষদের তারা হত্যা করছে, কত বেআইনি কাজ করছে। তো অবশ্যই এগুলোর তো তদন্ত হওয়া প্রয়োজন। এখন স্বয়ং অ্যাটর্নি জেনারেল এবং গভর্নর তারাও কিংপিনের পিছনে লেগেছে। কিংপিন একা কি করবে? আর তখনই মিস্টার চার্লস নামক একজন ব্যক্তি সেখানে চলে আসে, যেমনটা দেখলাম যে নিজেকে সিআইএ এর প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছে। সে আচমকা অ্যাটর্নি জেনারেলের কানে ফোনটা ধরিয়ে দেয় এবং সেই ফোনে ছিল ভ্যালেন্টিনা, অর্থাৎ বর্তমান সিআইএ এর ডাইরেক্টর, যার কথাগুলো শুনে সেই অ্যাটর্নি জেনারেল বেশি একটা কথা বলতে পারে না। তো যাই হোক, মিস্টার চার্লস সে জানায় যে কিংপিনের চিন্তা করার কোনো কারণ নেই, তারা কিংপিন বা উইলসন ফিস্ককে সাপোর্ট করবে, যে সাপোর্টটাই তো কিংপিনের প্রয়োজন। তার পরিবর্তে তারা কি পাবে? অবশ্যই সিআইএর যত বেআইনি কাজকর্মগুলো রয়েছে সেগুলোতে কিংপিন হেল্প করবে।
অন্যদিকে আমরা জ্যাক ডুকুসিনকে দেখতে পাই। তাকে আমি জ্যাক বলেই রাখছি, যাকে গোটা দুনিয়া সোর্সম্যান বলে চেনে। সে তো এখনো বন্দি, যেমনটা আমরা দেখেছি যে কিংপিন সেই মুখোশধারী হিরোদের তো বন্দি করে রাখছে, তাকেও ভুলভাল কেস দিয়ে জেলে বন্দি করে রেখেছে। তার সাথে হিথার গ্লেন সাক্ষাৎ করে, একজন সাইকিয়াট্রিস্ট, যে জ্যাককে কিছু প্রশ্ন করে এবং তার উত্তরের উপরেই জ্যাকের মানসিক স্থিতিটা ডিপেন্ড করছে যে তাকে বড় জেলখানায় পাঠানো হবে কি হবে না। জ্যাক তো বলছে যে আমি আমার আইনজীবীর সাথে কথা বলতে চাই, তাকে ডাকো। কিন্তু কিংপিনের নিজস্ব নিয়ম, সেই সেফার স্ট্রিক্ট অ্যাক্ট অনুযায়ী এই সৈন্যরা অনির্দিষ্টকালের জন্য তাদেরকে এরকমভাবে আটকে রাখতে পারে এবং সে কিছু করতেই পারবে না। তাই বাধ্য হয়ে আমাদের জ্যাক বা সোর্সম্যানকে গ্লেনের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিতে হচ্ছে। অন্যদিকে আমরা ক্রিস্টেন ম্যাকডাফিকে দেখতে পাই, যে মার্ডক এবং ম্যাকডাফি অফিসে রয়েছে, যে কিংপিনের অত্যাচারে শিকার হওয়া মানুষদের আইনি সহায়তা দিচ্ছে। আমরা চেরিকেও দেখতে পাই, সেও জানায় যে এরকম বহু মানুষ রয়েছে যাদেরকে সেই অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স AVTF যাদেরকে বলা হয়, তারা ধরে নিয়ে যায় কিন্তু তারা কখনো ফিরে আসে না। বহু মানুষ এরকম গায়েব হয়ে যাচ্ছে। বিষয়গুলো সত্যি চিন্তাজনক। একই সাথে ম্যাটকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের ম্যাট মার্ডক বা ডেয়ারডেভিল। তো সেটা নিয়েই তারা চিন্তা করছে। যদিও চেরি তো জানে যে ম্যাট এখনো ঠিকঠাক রয়েছে। সে ম্যাটের সাথে সাক্ষাৎ করে, তারা আলোচনা করছে যে কিংপিন বড় সড়ো কিছু একটা করার চেষ্টা করছে, কারণ সেই জাহাজে ভর্তি ভর্তি অস্ত্র ছিল। এতগুলো অস্ত্র নিয়ে কিংপিন কি করার চেষ্টা করছে। যাই হোক, আমাদের ম্যাট তো ভয় পায় না, বরং সে চেরিকে সেই জাহাজের ক্যাপ্টেন এবং তার সঙ্গীকে খোঁজার দায়িত্বটা দেয়, অর্থাৎ কাইরোকো এবং সাভা। একই সাথে এদেরকে সেই AVTF এর সৈন্যরাও তো খুঁজছে, এবং খুঁজতে খুঁজতে তারা এজিয়ান গার্ডেন্স নামক একটা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। সেখানকার যে মালিক রয়েছে অ্যারিয়ানা ইকাবাও, তাদেরকে সেই কারিয়াকো এবং সাভার ব্যাপারে নানান প্রশ্ন করতে থাকে, তবে তারা কোনো উত্তর তো দেয় না। বরং AVTF এর যে বর্তমান লিডার রয়েছে সে পাওয়েলকে ফ্যাসিস্ট বলে দুটো বাজে কথা সে শুনিয়ে দেয়, যার ফলে পাওয়েল তাদেরকে মারধর করতে থাকে। আর সেই সুযোগেই কাইরিয়াকো সেখান থেকে পালানোর চেষ্টা করে, যাকে পাওয়েল ফাইনালি ধরে ফেলে এবং অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা বিবি ইউরিককে দেখতে পাই, যে এক টাইপের ইন্ডিপেন্ডেন্ট নিউজ এজেন্সি চালায়। সে ব্লেকের একটা বড় পার্টিতে গেছে। ব্লেক তো বর্তমানে ডেপুটি মেয়র। যাই হোক, তার সাথে বিবির আবার খুব ভালো সম্পর্ক, তাদের মধ্যে এক টাইপের লাভ রিলেশনশিপ ছিল আগে। তবে বিবি ব্লেককে নিয়ে খুবই চিন্তিত। আমাদের ব্লেক কিংপিনের সব কথা শুনছে, কিংপিন যা যা করতে বলছে সেগুলো করছে, যেগুলো বিবির একদমই পছন্দ না, এবং তার মনে ভয় রয়েছে যে এই কাজ করতে করতেই কোন দিন ব্লেক বলির পাঠা হয়ে যাবে। অন্যদিকে ম্যাট ফাইনালি সেই অ্যারিয়ানার সাথে সাক্ষাৎ করে, সেই রেস্টুরেন্টের মালিক, যে গোপনে বহু মানুষদের এই নিউ ইয়র্ক থেকে পালাতে হেল্প করছে, এবং সেই আসলে কাইরিয়াকোকে এই দেশ ছেড়ে পালাতে হেল্প করছিল, অর্থাৎ সেই শিপের ক্যাপ্টেন। কিন্তু সেই AVTF এর সৈন্যরা তাকে তো ধরে নিয়ে চলে যায়, যেমনটা দেখলাম। অন্যদিকে বাকি থাকে তার সঙ্গী সাভা। সে আসলে কোথায়, তাকেও তো সেই সৈন্যরা খুঁজছে। অন্যদিকে সেই কারিয়াকো যে ক্যাপ্টেন, তাকে নিয়ে গিয়ে সেই AVTF এর সৈন্যরা চরম টর্চার করছে। তাকে জিজ্ঞেস করছে তার সঙ্গী সাভা আসলে কোথায় রয়েছে। কারিয়াকো জানায় যে সে সত্যিই জানে না, সে জাস্ট আদেশ পালন করছিল আর কি, বা চুপচাপ তাকে গুলি মেরে হত্যা করে ফেলে। অন্যদিকে আমাদের সেই চার্লস CIA এর একজন এজেন্ট, সে আমাদের কিংপিন এবং তার স্ত্রী ভেনেসার সাথে সাক্ষাৎ করে এবং জানায় যে এই মুহূর্তে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেই ডুবে যাওয়া জাহাজ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা, এবং যারাই উদ্ধার কাজে থাকবে তাদের প্রত্যেককে হত্যা করে দিতে হবে, কারণ কোনো ধরনের প্রমাণ রাখা যাবে না। এখন কিংপিন এই কথা একটু আপত্তি জানায়, কারণ উদ্ধারের কাজে তার নিজের লোকেরাই তো রয়েছে। তবে অবশেষে সে রাজি হয়ে যায়। আসল ব্যাপারটা আপনাদের যেমনটা বললাম, যে CIA এর গোপন বেআইনি কাজগুলো, অস্ত্রের সব স্মাগেলগুলো, এই সব কাজ মিস্টার চার্লস কিংপিনকে দিয়েই করাচ্ছে। কিংপিনের সেই ফ্রি পোর্টটা রয়েছে, যেটাকেই তারা অস্ত্র স্মাগেলের জন্য ব্যবহার করছে। অন্যদিকে আমরা বিবি ইউরিককে দেখতে পাই, যে সেই পার্টি থেকে বেরিয়ে লুকিয়ে ক্যারেন পেজের সাথে সাক্ষাৎ করে। বিবির যে পিতা ছিল, অর্থাৎ বেন ইউরিক, যাকে কিংপিন হত্যা করেছিল, যে বিষয়টা বিবি কিন্তু জানে। সেই কারণেই কিন্তু সে কিংপিনের এগেনস্টে নানান ধরনের রিপোর্টিং করে যাচ্ছে। অন্যদিকে সেই হিথার গ্লেন সাইকিয়াট্রিস্ট, সে জ্যাকের সব মেন্টাল রিপোর্টগুলোকে তো গ্যাদার করেছে। তবে সেই মুহূর্তে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হকবার্গ তাকে ফোন করে এবং গ্লেনকে জানায় যে তার রিপোর্টে কিছু চেঞ্জেস করতে, যাতে সেই জ্যাককে একজন ডেঞ্জারাস মানুষ মনে হয়, মানে তারা জ্যাককে ফাঁসাতে যায় যেভাবেই হোক। তবে হিথার গ্লেনের তো অন্য গল্প চলছে। আমরা প্রথম সিজনে দেখেছিলাম যে একজন কুখ্যাত সিরিয়াল কিলার মিউসের হাত থেকে কোনো মতে সে বেঁচেছিল, এবং সেইটাই তার উপরে এক টাইপের মানসিক প্রভাব ফেলেছে। যাই হোক, অবশেষে সে জ্যাকের সেই রিপোর্টে কিছু চেঞ্জ করে দেয়। অন্যদিকে সেই নর্দার্ন স্টার নামক সেই জাহাজের আর একজন মেম্বার সাভা, তাকে তো সবাই খুঁজছে। সেই সাভা নিজের জীবনটা বাঁচানোর জন্য, সাহায্যের জন্য চলে যায় অ্যারিয়ানার কাছে, যে বহু মানুষকে এই শহর ত্যাগ করতে হেল্প করছে।
অন্যদিকে চেরিকে আমরা দেখতে পাই যে ম্যাকডেফির মামলার সব কাগজপত্রগুলো পড়ছে, আর ঠিক সেই মুহূর্তে এভিটিএফ সেখানে হামলা চালায়, যারা চেরিকে মারধর করে তার থেকে জানার চেষ্টা করছে যে সেই সাভা সে আসলে কোথায়। তবে চেরি কিন্তু কোনো মুখ খোলে না, আর সেই মুহূর্তে ডেয়ারডেভিল সেখানে চলে আসে। সেখানে চরম ফাইট হচ্ছে। অন্যদিকে এভিটিএফ এর অত্যাচারে চেরির আচমকা হার্ট অ্যাটাক হয়। চেরিকে বাঁচাতে গিয়ে ডেয়ারডেভিল ধরা পড়ে যায় এবং সেই সৈন্যরা ডেয়ারডেভিলের ফাইনালি মুখোশটা খুলে দেয়। তারা তো ডেয়ারডেভিলকে মেরেই দিত যদি না একজন অচেনা ব্যক্তি ডেয়ারডেভিলকে সাহায্য করত। আমরা দেখতে পাই কেউ তো একজন সেখানে উপস্থিত প্রত্যেকটা এভিটিএফ এর সৈন্যদের হত্যা করে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই ডেয়ারডেভিলের সামনে একটা ছুরি এসে পড়ে, যেখানে লেখা রয়েছে ইউ আর ওয়েলকাম, এবং সেখানে বুলসাইয়ের সেই চিহ্নটা রয়েছে, অর্থাৎ আমাদের ডেয়ারডেভিলকে বুলসাই বাঁচিয়েছে। তবে কেন ডেয়ারডেভিলের এত বড় শত্রু আচমকা ডেয়ারডেভিলকেই কেন বাঁচালো? যাই হোক, আমাদের সেই চেরি যার একটা হার্ট অ্যাটাক হয়েছে তাকে ইমিডিয়েট অ্যাম্বুলেন্সের মাধ্যমে হসপিটালে পাঠানো হয়। অন্যদিকে ডেয়ারডেভিলও চিন্তা করছে যে তার বড় শত্রু কেন তাকে বাঁচালো, সেই বুলসাই অর্থাৎ বেঞ্জামিন পয়েন্টেক্সটার। যাই হোক, আমরা বুলসাই বা বেঞ্জামিনকে দেখতে পাই সে চার্চে গেছে এবং ম্যাগি গ্রেস একজন নানের সাথে সাক্ষাৎ করে। সে কনফেস করে যে সে অনেক পাপ করেছে এবং সেই পাপগুলোর থেকে এবার সে মুক্তি নিতে চায়। অর্থাৎ যে বুলসাইকে আমরা এতদিন যেভাবে চিনতাম তার মধ্যে একটা বড় পরিবর্তন ঘটেছে। অন্যদিকে এই দুঃসংবাদটা বাক কিংপিনকে গিয়ে জানায় যে ডেয়ারডেভিল তো বেঁচে পালিয়েছে, অন্যদিকে সেই বুলসাই সেও ফিরে এসেছে, আর যেটা কিংপিনকে আরও উগ্র করে দেয় এবং সে তার নিজের বক্সিং কোচকেই পেটানো শুরু করে। টু বি অনেস্ট, কিংপিনের অ্যাকচুয়ালি কোনো কোচ প্রয়োজন নেই, সে বিভৎস পাওয়ারফুল। মানে যে মানুষটা ঘুষি মেরে স্পাইডারম্যানকে মেরে ফেলে দিতে পারে তার গায়ের জোরের প্রমাণটা নয় আমি নাই দিলাম। আমাদের ম্যাট বা ডেয়ারডেভিল এবং ক্যারেন তারা আলোচনা করছে যে বুলসাই এটা কেন করলো। একটা কারণ হতে পারে যে সে এভিটিএফ এর সৈন্যগুলোকে মারার কারণে সব দোষ ডেয়ারডেভিলের উপরেই আবার পড়বে। কিংপিন তো এটাই চায় না ডেয়ারডেভিলকে দোষ দিতে। অন্যদিকে আমাদের বুলসাই কিংপিনের উপরে তার বদলাটাও নিতে পারবে, কিংপিনের সব প্ল্যানগুলো ভেস্তে দিতে পারবে, অর্থাৎ এক ঢিলে দু পাখি। তবে ক্যারেন আবার এসব কথা শুনতে চায় না, কারণ তার চোখে বুলসাই একটা ভিলেন, কারণ সে ফগিকে হত্যা করেছে, তাদের সব থেকে কাছের বন্ধু, যেটা আমরা প্রথম সিজনেই দেখেছিলাম। তাদের কাছে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেই সাবা নামক মানুষটাকে খোঁজা, যে একজন উইটনেস যে সেই জাহাজে ছিল। তবে তার ব্যাপারে কিছু ইনফরমেশন তারা জোগাড় করবে তার আগেই সেই এভিটিএফরা আরিয়ানাকে তুলে নিয়ে চলে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। অন্যদিকে বাক কিংপিনকে একটা উপদেশ দেয় যে ডেয়ারডেভিলের আসল পরিচয়টা গোটা দুনিয়াকে জানিয়ে দেওয়া হোক, অর্থাৎ সেই হচ্ছে ম্যাট মার্ডোক। তবে কিংপিন না বলে দেয়, কারণ ডেয়ারডেভিলকে মানুষ হয়তো ঘৃণা করে, তবে ম্যাট মার্ডোক একজন অন্ধ আইনজীবী, তাকে বহু মানুষ ভালোবাসে, কারণ সে প্রকাশ্যে কিংপিনকে বাঁচিয়েছিল, নিজের গায়ে গুলি খেয়েছিল যেমনটা আমরা দেখেছিলাম। সেই কারণে কিংপিন অন্য আর একটা প্ল্যান করে। সম্পূর্ণ নিউ ইয়র্কবাসীর উদ্দেশ্যে সে ঘোষণা দেয় যে আমাদের প্রিয় আইনজীবী ম্যাট মার্ডোক সে নিখোঁজ, তাকে যাতে খুঁজে বার করা হয়, আমাদের হিরোকে যাতে শহরে ফিরিয়ে আনা হয়। এটার মাধ্যমে ডেয়ারডেভিল বা মার্টের লুকিয়ে থাকার প্ল্যানটাও ভেস্তে যাবে। অন্যদিকে শিলা এবং ড্যানিয়েল ব্লেক তারা এক টাইপের ভিডিও দেখছে, যেটাকে বলা হয় সিটি উইদাউট ফেয়ার, যেখানে কিংপিনকে ব্যঙ্গ করে এক টাইপের ভিডিও বানানো হয়েছে এবং সেই ভিডিওতে কিছু ক্লিপস ইউজ করা হয়েছে যেগুলো একমাত্র কিংপিন এবং তার ঘনিষ্ঠ লোকেদের কাছেই রয়েছে, সেই নর্দার্ন স্টার নামক সেই জাহাজের ভিডিও। এখন ব্যাপার হচ্ছে যে মানুষটা এই ভিডিওগুলো বানাচ্ছে তার কাছে এই ক্লিপসগুলো গেল কোথা থেকে। ব্লেক তো বলে যে সব ঠিকঠাক আছে, কিন্তু তার মনে সন্দেহ হচ্ছে যে তার থ্রুতেই এই ক্লিপসগুলো লিক হয়েছে। অন্যদিকে ডেয়ারডেভিলের ভয়ে সিকিউরিটি আরও ডবল করা হয়েছে। একই সাথে সেই এভিটিএফ এর পুরনো একজন সৈন্য কোল নর্থ সে আবারও ফিরে এসেছে। অন্যদিকে সেই চেরিকে দেখতে পায় যে হসপিটালে রয়েছে এবং কিছু পুলিশ অফিসার তাকে গার্ড দিচ্ছিল। এভিটিএফ এর দুই সদস্য সেখানে আসে, তবে তারা বাধা পায়, তারা ভেতরে প্রবেশ করতে পারে না এবং তারা যখন ফিরছিল সেই মুহূর্তে বুলসাই আবার সেখানে চলে আসে এবং তাদেরকে হত্যা করে দেয়। পরে অফিসার পাওয়েল সেখানে গিয়ে পৌঁছায়, তবে না বুলসাই সেখানে রয়েছে না চেরি সেখানে রয়েছে, শুধু পড়ে আছে সেই এভিটিএফ এর সৈন্যদের মৃতদেহ। অন্যদিকে ফিস্ক ব্লেককে ডেকে পাঠিয়েছে। ব্লেকের উপরে আস্তে আস্তে তার সন্দেহ তৈরি হচ্ছে, কারণ এক টাইপের ভাইরাল ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে সেই কিংপিনকে মক করে, যেটার নাম হচ্ছে সিটি উইদাউট ফেয়ার। যদিও ব্লেক বহুবার বলে যে সে কিংপিনের কাছে লয়াল, তবে এখনও পর্যন্ত তাকে সঠিকভাবে বিশ্বাস করে উঠতে পারছে না কিংপিন। অন্যদিকে আমাদের ডেয়ারডেভিল বা ম্যাট একই সাথে ক্যারেন তারা লুকিয়ে লুকিয়ে সেই রেড হুক পোর্টের কাজগুলো দেখছে। সেই জাহাজটা যে ডুবে গেছিলো তার ভেতর থেকে মালপত্র বার করা হয়েছে, যে বাক্সগুলোর মধ্যে শুধু ডাইপার রয়েছে, কিন্তু ডেয়ারডেভিল তো জানে যে তার মধ্যে অস্ত্র ছিল। আসলে এগুলো লোকদের দেখানোর জন্য, যাতে সাধারণ মানুষেরা মনে করে যে সেই ডুবন্ত জাহাজের মধ্যে কিছু প্রয়োজনীয় সামগ্রী ছিল। তো দিনের বেলা তো তারা কিছু বুঝতে পারবে না এখানে, সেই কারণে তাদের রাতে এখানে আসতে হবে এবং রাতের বেলা ঠিক সেটাই ঘটে। সেই এভিটিএফ এর সৈন্যগুলো গোপনে অস্ত্রগুলো সেই জাহাজ থেকে সরানোর চেষ্টা করছে, যেটা দেখে ম্যাট চলে যায় তাদেরকে আটকানোর জন্য। যদিও ক্যারেন থেকে আটকানোর
ভাগানোর চেষ্টা করে কারণ সে একা অন্যদিকে এতগুলো সৈন্য, তবে আমাদের ডেয়ারডেভিল কারই বা কথা শোনে। অন্যদিকে ভেনেসা এবং তার স্বামী অর্থাৎ আমাদের কিংপিনকে দেখতে পাই। সে উইলসনকে থামতে বলে কারণ সে যথেষ্ট পরিমাণে ক্ষমতা অর্জন করে নিয়েছে, তবে উইলসন ফিস্ক বা কিংপিন জানায় যে সে এইটুকুনিতেই সীমিত থাকতে চায় না, অর্থাৎ তার ক্ষমতাটা সে নিউ ইয়র্কের বাইরেও দেখতে চায়, গোটা পৃথিবীতে দেখতে চায়। তখনই ভেনেসা তাকে প্রশ্ন করে যে কতগুলো দুনিয়া সে রাজ করতে চায়। ফিস্ক তখন উত্তর দেয় যে সবগুলো বা যতগুলো আছে, এবং তাদের এই কনভারসেশনটা জাস্ট নর্মাল কোনো কথোপকথন না। আপনারা যদি স্পাইডারম্যানের অ্যানিমেটেড সিনেমাটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে নিজের পরিবারকে হারানোর পর কিংপিন লিটারেলি মাল্টিভার্সকেই ফাটিয়ে দিয়েছিল। এই মানুষটা সত্যি খুবই ডেঞ্জারাস। অন্যদিকে আমরা এবিটিএফ সৈন্যদের আবার কিছু বাজে কাজকর্ম দেখতে পারি। একটা মানুষ নিজের দোকান বাঁচাতে কিছু গুন্ডাদের বন্দুক দেখিয়ে সেখান থেকে ভাগানোর চেষ্টা করে, তবে এবিটিএফ সেখানে পৌঁছে এসে ব্যাপারটাকে আরও গোজামিল করে দেয়। সে নিরীহ মানুষটা যে নিজের দোকানটাকে প্রোটেক্ট করছিল তাকে তো অ্যারেস্ট করে, একই সাথে সোলেডাড আয়লা নামক একটা মেয়ে বাধা দিতে আসলে তাকেও অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। সেই সোলেডাড আয়লাই হচ্ছে হেক্টর আয়লার স্ত্রী। সেই হেক্টর আইলাকে সবাই দ্য হোয়াইট টাইগার বলে সবাই চিনত, তবে আগের সিজনেই আমরা দেখেছিলাম যে এভিটিএফ সেই মানুষটাকে গুলি মেরে হত্যা করে দিয়েছিল। যাই হোক, অ্যাঞ্জেলা তো সেখানে উপস্থিত ছিল। অ্যাঞ্জেলা অ্যাকচুয়ালি সেই সোলেডাড আইলার ভাইজি যে চলে যায় ক্রিস্টেন ম্যাকডেফির কাছে সাহায্য চাওয়ার জন্য। যেমনটা দেখেছি যে ক্রিস্টেন এই নিরীহ মানুষগুলোকে আইনি সহায়তা দিচ্ছে, তবে ব্যাপার হচ্ছে এভিটিএফ এর কাছে এই মুহূর্তে যা পাওয়ার, সেই কারণে তার আন্টকে অত সহজে সেখান থেকে বাঁচিয়ে আনাটা তো সম্ভব না। যাই হোক, সেই অফিসে সে মৃত ভিক্টর আইলার সেই অ্যামুলেট অফ পাওয়ার সেই নেকলেসটাও রয়েছে, যেটা অ্যাঞ্জেলা মন দিয়ে দেখে এবং এটাই ইন্ডিকেট করে যে পরবর্তী হোয়াইট টাইগার এই অ্যাঞ্জেলাই হবে। অন্যদিকে আমরা ড্যানিয়েলকে দেখতে পারি, যার মধ্যে তো প্রচুর ভয়। সে বিবির সাথে সাক্ষাৎ করে এবং তাকে জিজ্ঞেস করে যে সেই যে ভিডিওগুলো, যেটা নাম হচ্ছে সিটি উইদাউট ফিয়ার, সেই ভিডিওগুলো কি বিবি বানাচ্ছে। বিবি যদিও সব অস্বীকার করে দিচ্ছে, এইসব ক্লিপের ব্যাপারে, ভিডিওর ব্যাপারে সে কিছুই জানে না, তবে মিথ্যে। বিবি নিজেই অ্যাকচুয়ালি কিংপিনকে নিয়ে সেই ভিডিওগুলো বানাচ্ছে। ব্লেক তাকে সাবধান করে দেয় যে সে যদি সত্যি এই কাজগুলো করে থাকে তো এখনই থেমে যাওয়া উচিত, কারণ কিংপিন খুবই ডেঞ্জারাস মানুষ, এতে তার জীবনটা তো যাবে, একই সাথে ব্লেক যার কোনো দোষও নেই তার জীবনটাও যাবে। তবে বিবি কার কথাই বা শোনে। আবারও এক নতুন ভিডিও সে বানিয়েছে, যেখানে ফিস্কের শাসন ব্যবস্থা এবং সেই এভিটিএফ এর নৃশংসতা নিয়ে চরম সমালোচনা সে করছে। অন্যদিকে ফিস্কের স্ত্রী ভেনেসাকে আমরা দেখতে পাই যে জেনুইনলি দুঃস্বপ্ন দেখছে যে সেই বুলসাই আসবে তাদেরকে হত্যা করার জন্য, তাকে হত্যা করার জন্য, কারণ এই বুলসাইয়ের মাথা খারাপ করার পিছনে ভেনেসারই 100% হাত রয়েছে। সে এই শহরটা ত্যাগ করে বেরোতে চায়, তবে কিংপিন জানায় যে চিন্তার কোনো কারণ নেই, একই সাথে এই নিউ ইয়র্ক এটাই তো তাদের বাড়ি। অন্যদিকে আমরা মার্ট এবং ক্যারেনকে দেখতে পাই, যারা সেই জোসেস বারে রয়েছে, ওখানেই তারা লুকিয়ে লুকিয়ে মিট করে অ্যাকচুয়ালি। তবে সেই মুহূর্তে এভিটিএফ এর সৈন্যরা এই স্থানটাকে সম্পূর্ণ ঘিরে ফেলে। আমাদের ম্যাট ডেয়ারডেভিলের পোশাক পরে ফিরে আসে, চরম ফাইট হয় সেখানে। অবশেষে ক্যারেন ডেয়ারডেভিলকে নিকারবকার ভিলেজে নিয়ে যায়, যেটা এক টাইপের বিল্ডিং কমপ্লেক্স, এবং সেখানেই আমরা দেখতে পাই ক্যারেন একজন এভিটিএফ এর সৈন্যকে জীবিত ধরে আনতে পেরেছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এভিটিএফ এর যে সৈন্যটাকে তারা ধরেছে তার নাম হচ্ছে অ্যালেন স্যান্ডার্স, এবং সেই মানুষটা ফিস্কের পক্ষে কাজ করে না, মানে সে অবশ্যই এভিটিএফ এর সৈন্য, তবে তলে তলে সে ডেয়ারডেভিলকেই সাপোর্ট করছে। এখন কেউ সত্য না মিথ্য বলছে এটা ডেয়ারডেভিল কিন্তু বুঝে যায়, তার মধ্যে সেই অ্যাবিলিটিটা রয়েছে। তো ডেয়ারডেভিল বুঝে যায় যে না, এবারটা মিথ্যে কথা বলছে না, সে জেনুইনলি তাদের সাপোর্ট করছে। একই সাথে সেই মানুষটা তাদেরকে একটা কি কার্ড দিয়ে দেয়, মানে এক টাইপের অ্যাক্সেস কার্ড, যেটার সাহায্যে তারা রেড হুক পোর্টের সেই ঘাঁটিতে প্রবেশ করতে পারবে। অন্যদিকে হিদার গ্লেনকে আমরা আবারও দেখতে পাই, যেমনটা বললাম সে মানসিক দিক দিয়ে ভেঙে পড়ছে, কারণ গত সিজনেই আমরা দেখেছিলাম যে তার উপরে মিউজ নামক সেই সিরিয়াল কিলারটা আক্রমণ করেছিল। আমরা দেখতে পাই যে সে মিউজের সেই মুখোশটা নিজের কাছে এখনো রেখে দিয়েছে, ধীরে ধীরে যেন তার মধ্যেও সেই মিউজের আইডেন্টিটি চলে আসছে। যাই হোক, এরপরে হিদার গ্লেন ক্রিস্টেন ম্যাকডেফির সাথে সাক্ষাৎ করে। আমরা জানি যে ক্রিস্টেন সেই ভিজিল্যান্টি যাকে সোর্সম্যান বলা হয় বা জ্যাক, তার জন্য লড়াই করার প্রস্তুতি নিচ্ছে, মানে তাকে জেল থেকে ছাড়াবে, কারণ সে তো নির্দোষ। এবং সে হিদারকে এই প্রশ্নটাই করছে যে হিদার কেন তার রিপোর্টে জ্যাককে একজন বিপজ্জনক মানুষ হিসেবে দেখিয়েছে, যদিও হিদার জানায় যে প্রত্যেকটা ভিজিল্যান্টি তার চোখে বিপজ্জনক, এবং গতবার যে মিউজ নামক সেই শয়তানটা তার উপর আক্রমণ করেছিল তারপর থেকেই তার মনটা চেঞ্জ হয়ে গেছে এবং সে কিংপিন অর্থাৎ উইলসন ফিস্ককেই বেশি সাপোর্ট করছে। তবে এটা কোনো সমাধান হতে পারে না, মানে তার উপর হওয়া একটা আক্রমণের জন্য সে প্রত্যেকটা ভিজিল্যান্টি বা সাধারণ মানুষকে দোষী বানিয়ে দিচ্ছে, সেটা কি ঠিক? যাই হোক, তারপর ম্যাকডাফি সেই ডিকুইন্সের সাথে সাক্ষাৎ করে, বা সেই সোর্সম্যান, তাকে আমি সোর্সম্যান বলে ডাকছি। এবার ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে এখানে চোখ টোক বেঁধে আনা হয়েছে, আমাদের ম্যাকডাফিকেও, কারণ এটা হচ্ছে এবিটিএফ এর সিক্রেট ঘাঁটি।
যাই হোক, সেই সোর্সম্যান জানায় যে তাকে ফাঁসানো হচ্ছে, তার বিচারটা পুরোপুরি সাজানো। কেন সাজানো? কারণ বহু আগে ফিস্ক তাকে সেই রেড হুক পোর্টের রিভাইটালাইজেশন প্রজেক্টের জন্য টাকা বিনিয়োগ করার চাপ দিয়েছিল। তবে আমাদের সোর্সম্যান অবভিয়াসলি প্রচুর পয়সাওয়ালা মানুষ, সে রাজি হয় না, যার কারণেই তাকে কোনোভাবে অপরাধী বানিয়ে তার সম্পত্তিগুলোকে যদি বাজেয়াপ্ত করা যায় তো সেই টাকাগুলো ফিস্ক নেবে, এই প্ল্যানই করেছে। যদিও ম্যাকডাফি সে হাল ছাড়েনি, সে এখনো আইনের উপর বিশ্বাস করে। হয়তো সোর্সম্যানের কোনো ক্ষতি হবে না, হয়তো সে সঠিক বিচারটাই পাবে। যাই হোক, আমাদের ডেয়ারডেভিল সে তো লুকিয়ে লুকিয়ে সেই রেড হুক পোর্টে ঢুকবেই, আর এটা নিয়ে ক্যারেন ভয় পাচ্ছে যে ম্যাড হয়তো আগের কয়েকবার জীবিত ফিরে এসছে, তবে এবার যদি না ফিরে আসে। অন্যদিকে ম্যাকডাফি এবং লেফটেন্যান্ট জেনারেল ওয়ান গোমেজ তারা ফিস্কের অফিসে এসে হাজির হয়। তারা দুজনেই অ্যাকচুয়ালি ফিস্ককে পছন্দ তো করে না। ম্যাকডাফি তো জানে যে গোপনে ফিস্ক সিআইএর সব পাওয়ার ব্যবহার করে কিভাবে বেআইনি কাজগুলো করে যাচ্ছে। অন্যদিকে গভর্নর তাকে হুঁশিয়ারি দেয় যে প্রয়োজন পড়লে সে রেড হুক পোর্টের ফ্রি পোর্ট যে মর্যাদাটা রয়েছে সেটাকেই বাতিল করে দেবে। যেমনটা জানেন যে সেটা একটা ফ্রি পোর্ট, অর্থাৎ এখানে ট্যাক্সের কোনো ঝামেলা নেই। তবে ফিস্ককে হুমকি দেওয়া অতটা কি ইজি। অন্যদিকে বাক ড্যানিয়েল ব্লেকের থেকে জানার চেষ্টা করে যে এই গভর্নর তো খুব বড় বড় কথা বলছে, তার এগেনস্টে কি কোনো প্রমাণ বা কোনো দুর্বলতা কি তার পাওয়া গেছে? তেমন তো কোনো দুর্বলতা পাওয়া যায়নি। যদিও বাক একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত যে সেই যে ভাইরাল ভিডিও যেটা আমাদের উইলসন ফিস্ককে মক করে বানানো হচ্ছে, সেটা কে বানাচ্ছে, তার কাছে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কে ফাঁস করেছে। ড্যানিয়েল বিষয়টা হালকা করে উড়িয়ে দেয়, তবে বাক কিন্তু জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছে। যাই হোক, অবশেষে সেই সোর্সম্যানের মামলা চলছে, তার বিচার হচ্ছে, এবং যেমনটা বললাম ফিস্ক তো সম্পূর্ণ কেস সাজিয়ে রেখেছে, তাকে একটা সিরিয়াল কিলারের সঙ্গে তুলনা করা হচ্ছে সেখানে। ম্যাকডাফি অনেক চেষ্টা করলেও কোনো লাভ হয় না, অবশেষে তাকে দোষী বানিয়েই দেওয়া হয়, যেমনটা আমাদের কিংপিন বা উইলসন ফিস্ক চেয়েছিল। অন্যদিকে সেই ডুবে যাওয়া নর্দার্ন স্টার জাহাজ থেকে সব অস্ত্র নামানোর কাজ তো শেষ হয়ে গেছে। তবে কর্মীদের যখন বাড়ি ফেরার সময় হয় তখন সে এভিটিএফ এর যে কমান্ডার রয়েছে পাওয়েল, তাদেরকে আর যেতে দেয় না, তাদেরকে পুনরায় জাহাজে ফিরে যেতে বাধ্য করে। যেমনটা প্ল্যান হয়েছিল যে কোনো উইটনেস রাখা যাবে না, যারা যারা কাজ করেছে সবাইকে হত্যা করে দেওয়া হবে। অন্যদিকে ম্যাকডাফি সে প্রচণ্ড স্যাড, কারণ সে সোর্সম্যানকে আদালতে সে বাঁচাতে পারেনি, তাকে সঠিক বিচার সে দিতে পারেনি। একা বসে বসে মদ খাচ্ছিল, সেই মুহূর্তে ক্যারেন এসে তাকে একটা বার্তা দিয়ে যায়। ম্যাকডাফিকে অফিসে আসতে বলা হয়, যেখানে ডেয়ারডেভিল তার জন্য অপেক্ষা করছিল। ডেয়ারডেভিল এভিটিএফ এর সেই ঘাটির ভেতরে যেতে চায়, যদিও আমাদের ম্যাকডাফির তো মুখটা ঢেকে তাকে সেই ঘাটিতে নিয়ে যাওয়া হয়েছিল। তবে ম্যাকডাফি সেখানে যাওয়ার সময় যে ছোট ছোট ডিটেলসগুলো লক্ষ্য করেছে, অর্থাৎ জলের আওয়াজ, আলো, পাখির আওয়াজ, মানে ছোটোখাটো যে জিনিসগুলো সে শুনতে পেরেছে বা যেটুকুনি ফিল করতে পেরেছে, সেগুলো ডেয়ারডেভিলকে বলে দেয়, এবং সেই তথ্যগুলোই ব্যবহার করে ডেয়ারডেভিল রেড হুক পোর্টের সেই এভিটিএফ এর ঘাটির মধ্যে ঢুকে পড়ে। এবার ব্যাপার হচ্ছে যে সেখানে ডেয়ারডেভিল কিন্তু অস্ত্রগুলোকে ধ্বংস করে না, বরং এভিটিএফ যে মানুষগুলোকে বন্দি করে রেখেছে তাদের সবাইকে মুক্ত করা শুরু করে, যার মধ্যে আমাদের সেই সোর্সম্যানও রয়েছে। আমাদের সোর্সম্যান সেখানে মুক্ত হয়ে দুর্দান্ত লড়াই করে এবং অবশেষে সব বন্দীদের সেখান থেকে মুক্ত করে দেয় তারা। একই সাথে ক্যারেনের সাথে অ্যাঞ্জেলা ডেল টোরোও সাক্ষাৎ করে, অর্থাৎ সেই হেক্টর আয়লার ভাইজি, যার কাছে সেই অ্যামুলেট অফ পাওয়ারটাও রয়েছে, যে নেকলেসটাই হোয়াইট টাইগারকে এক টাইপের শক্তি দিত। অ্যাঞ্জেলা সেটাই পরে নিয়েছে এবং এখন সে লড়াই করার জন্য প্রস্তুত। এভিটিএফ এর যে কমিউনিকেশন সিস্টেম রয়েছে সেটাকে হ্যাক করে তাদের কমিউনিকেশনগুলোকে চুরি করে নিয়েছে, এখন সে ক্যারেনকে হেল্প করতে পারবে। অন্যদিকে ডেয়ারডেভিল সে তো এভিটিএফ এর হাত থেকে সেই বন্দিগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। পাওয়েল তখন তার লোকেদের নির্দেশ দেয় যে সবার উপর গুলি চালাতে, আর এভিটিএফ সেটাই করে। আর সেই মুহূর্তে ক্যারেন এবং অ্যাঞ্জেলা তাদের একটা গাড়ি চুরি করে সেই ইনোসেন্ট বন্দিগুলোকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায়। যাই হোক, ডেয়ারডেভিল, ক্যারেন তারাও তো পালিয়ে গেছে এবং এই দুঃসংবাদটা পাওয়েল মিস্টার ফিস্ককে জানায়, যেটা শুনে ফিস্ক একদমই খুশি না। তবে তাদের যে অস্ত্রের চালানগুলো রয়েছে সেগুলো এখনো ঠিকঠাক আছে। কিছু সময় পরেই ফিস্ক পাওয়েলকে একটা নির্দেশ দেয় এবং তারা সেই জাহাজটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়, এবং যে শ্রমিকগুলো ছিল যারা সেই জাহাজে কাজ করেছিল তারাও তো সেই জাহাজেই ছিল, যে জাহাজটাকে সম্পূর্ণ তারা ধ্বংস করে দেয়, অর্থাৎ সব প্রমাণ নষ্ট করে দিয়েছে কিংপিন। সেই বিস্ফোরণের আওয়াজ ডেয়ারডেভিল অনেক দূর থেকে শুনতে পায় এবং সে থমকে যায়, তার মুখে আতঙ্ক। সে বুঝতে পারে যে কিংপিন নিজের স্বার্থ রক্ষার জন্য কত নিরীহ মানুষকে যে হত্যা করবে তার কোনো ঠিকানা নেই। তারপরে আমরা বেঞ্জামিন পয়েন্ডেক্সটারকে দেখতে পাই, অর্থাৎ বুলসাইকে দেখতে পাই, যে স্বাভাবিক 5টা মানুষের মতনই নিজের দিনটা শুরু করে। সকালবেলা ব্রেকফাস্ট করে তার প্রতিবেশী মিস স্মিথারকে গুড মর্নিং জানিয়ে তার বিড়ালটাকে আদর করে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর সে একটা ডাইনারে চলে যায়, একটা মিল্কশেক অর্ডার করে, এবং তারপরেই এভিটিএফ এর নাম্বারে ফোন করে মিথ্যা খবর দেয়। খবর এটাই যে পানিশার নাকি সেই ডাইনারে লুকিয়ে রয়েছে। তবে এটা তো বুলসাইয়ের ফাঁদ ছিল, সেই সৈন্যগুলোকে হত্যা করার জন্যই সে সেখানে ডেকেছে এবং সে সেটাই করে।
বুলসাইয়ের সেই নৃশংসতা দেখে একটা মানুষ তো কেঁপে ওঠে, তবে বুলসাই তাকে জানায় যে আমি ভালো মানুষ, মানে আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা বলে সে চলে যায়। এবং সত্যি এই সিরিজের এই পার্টটাই সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার লেগেছে, যে এরকম একখানা ভয়ঙ্কর ভিলেন আচমকা এরকম চেঞ্জ হয়ে গেছে, যেটা প্রথমের দিকে ডাইজেস্ট করতে একটু কষ্ট হচ্ছিল, তবে ইন্টারেস্টিংও লাগছিল। অন্যদিকে ডেয়ারডেভিল এবং ক্যারেনের সেই সিক্রেট লোকেশনে সব বন্দিগুলো আশ্রয় নিয়েছে। একই সাথে আমাদের সোর্সম্যান অর্থাৎ জ্যাক, সেও সেখান থেকে বেরিয়ে যায়। বেশি দিন তো সে আর লুকিয়ে থাকবে না, তবে যাওয়ার আগে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সব অ্যাক্সেস দিয়ে যায় ফিস্কের সাথে লড়াই করার জন্য। আমাদের মার্ট বা ক্যারেনের যত টাকা প্রয়োজন সেই অ্যাকাউন্ট থেকে যাতে তারা তুলে নেয়। অন্যদিকে অ্যাঞ্জেলা ডেল টোরো যেহেতু প্রায় হোয়াইট টাইগার হয়েই গেছে, সেও বড় বড় দায়িত্ব নিচ্ছে। ক্যারেনের কাছে যেসব প্রমাণগুলো রয়েছে সেগুলোকে নিরাপদে তার সোর্সের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা সে নিয়েছে। তবে সেই মুহূর্তে ক্রিস্টোফি সাভা সেখানে চলে আসে, অর্থাৎ সেই ডুবন্ত জাহাজের ক্যাপ্টেনের যে সঙ্গীটা ছিল, যে এতদিন পালিয়ে বেড়াচ্ছিল, সে ফাইনালি এসেছে এবং সে আমাদের কিংপিনের এগেনস্টে সাক্ষী দিতে প্রস্তুত। অন্যদিকে আমাদের উইলসন ফিস্ক বা কিংপিন একটা বড় চ্যারিটি বক্সিং ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। যেমনটা দেখেছিলাম একটু বক্সিংয়ে প্র্যাকটিস করছিল। আসলে সেই ম্যাচ থেকে যে আয়টা হবে সেটা নিউ ইয়র্ক বর্ন এগেইন রিভাইটালাইজেশন প্রজেক্টে দেবে তার। যদিও তার স্ত্রী এতে খুশি না, কারণ ফিস্ক তাকে এই শহর থেকে সরিয়ে অ্যালবানিতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের ফিস্ক সে তো জানে যে সেই বুলসাই চারপাশে যে কি তোড়ফোড় চালাচ্ছে, সে হয়তো এই স্থানে আসতে পারে এবং সে চায় না তার স্ত্রীর কোনো ক্ষতি হোক। অন্যদিকে সেই সাভা আমাদের ম্যাট এবং ক্যারেনকে সব সত্য কথা জানায়। সে জানায় যে তার ক্যাপ্টেন এবং সে তারা দুজনেই ফিস্কের সেই অস্ত্র স্মাগেলের কাজগুলো করতো। এখন ফিস্ক যেহেতু শহরের মেয়র, সেই কারণে তারা নিরাপদে কাজগুলো করতে পারতো। যাই হোক, তার সেই বয়ানগুলো তো রেকর্ড করতে হবে, তবে যেমন তেমনভাবে না, অফিসিয়ালি রেকর্ড করতে হবে। সেই কারণেই তারা ক্রিস্টিয়ান ম্যাকডেফিকে ডেকে আনে। অন্যদিকে ম্যাট এবং ক্যারেন আমাদের উইলসন ফিস্কের সেই বক্সিং ম্যাচ নিয়ে আলোচনা করছে। তারা জানে যে এই বক্সিং ম্যাচটাও এক টাইপের ফাঁদ সে বুলসাইকে ধরার জন্য। চারিদিকে তো এবিটিএফ এর সৈন্যরা রয়েছে, তারা জানে বুলসাই এখানে আসবে আক্রমণ করার জন্য, আর সেই সুযোগেই তারা ধরবে। তো তারা ধরার আগেই ডেয়ারডেভিল সেই বুলসাইকে ধরতে চায়। আমাদের ডেয়ারডেভিল তো জানতে চায় যে বুলসাই আসলেই কেন তার জীবনটা বাঁচিয়েছিল। যাই হোক, অন্যদিকে আবার সেই রেড হুক পোর্টে ফিস্ক চার্লসের সাথে সাক্ষাৎ করে। মিস্টার চার্লস সেই সিআইএ এর একজন এজেন্ট। তো চার্লস তো প্রচণ্ড রেগে গেছে, কারণ তাদের ডিল অনুযায়ী ফিস্ক এখনও সিআইএ এর জন্য যে অস্ত্রগুলো লাগবে সেগুলোকে এখনও পাঠাতে পারেনি। সে ফিস্ককে অনেক বাজে কথা বলে অপমানও করে। যদিও ফিস্ক সেগুলোকে সহ্য করে না, তার বডিগার্ড বাক সেই চার্লসের দুটো বডিগার্ডকে হত্যা করে দেয়। ফিস্ক শুধু বলে যে তুমি ধৈর্য ধরো, তোমার মালপত্রগুলো তুমি সময় মতন পেয়ে যাবে। তবে ফিস্কের এই আচরণটা দেখে চার্লস বুঝতে তো পারে যে সিআইএও হয়তো আর ফিস্ককে বেশি দিন কন্ট্রোল করতে পারবে না। অন্যদিকে অ্যালবানিতে মিসেস ফিস্ক অর্থাৎ ভেনেসা গভর্নর মার্জের সাথে সাক্ষাৎ করে। গভর্নর স্পষ্ট জানিয়ে দেয় যে সে উইলসন ফিস্ককে বা আমাদের কিংপিনকে বিশ্বাস করে না, তবে সে ভেনেসাকে সাপোর্ট করে। তাই ভেনেসা যদি ফিস্কের সাথে থাকে তাহলে সে ফিস্ককে সমর্থন করবে। এখন ফিস্ককে যদি টিকে থাকতে হয়, তার পলিটিক্যাল পাওয়ারও তো প্রয়োজন, সব গভর্নরদের একত্রিত তো করতে হবে। তো ভেনেসা সেটা করারই চেষ্টা করছে। সে চায় যাতে গভর্নর মার্জ ফিস্ককে সমর্থন করে। অন্যদিকে অ্যাঞ্জেলার কাছে সেই প্রমাণগুলো রয়েছে যেটা ক্যারেন তাকে দিয়েছিল সেই এসডি কার্ডে। সেই এসডি কার্ডটা অ্যাঞ্জেলা তার বন্ধু জাভিকে দিয়ে দেয় এবং বলে সেটা তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে। এটার মধ্যে ফিস্কের এগেনস্টে সব প্রমাণগুলো রয়েছে। অন্যদিকে আমাদের ডেয়ারডেভিল সেই ডাইনারে চলে যায়, যেখানে বুলসাই সেই এবিটিএফ এর সৈন্যগুলোকে হত্যা করেছিল। সেখানে সে একটা ছোট চার্চের টোকেন পায় এবং সেই সূত্র ধরেই সে পৌঁছে যায় ক্লিন্টন চার্চে এবং সেখানে নানান কথা বলে অবশেষে ম্যাট বুলসাই কোথায় আছে সেই লোকেশনটা ঠিক পার করে নেয়। আর কি, ম্যাট তার সুপার সেন্স লাগিয়ে ঠিক বুলসাইয়ের যে অ্যাপার্টমেন্টটা রয়েছে সেখানে পৌঁছে যায় এবং সেখানে শুরু হয় তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই। বুলসাই বহুবার করে ম্যাটকে থামানোর চেষ্টা করে। সে বলে যে সে এখন ম্যাটেরই দলে অর্থাৎ ডেয়ারডেভিলেরও দলে, তাদের দুজনের শত্রুই এখন ফিস্ক, কিন্তু ম্যাট তো তার কথা শোনে না। বুলসাই তখন তার প্রতিবেশীকে হোস্টেজ বানিয়ে নেয় এবং সে একটাই কথা বলে যে ফিস্কের হয়ে সে অনেক খারাপ কাজ করেছে, অনেক অপরাধ করেছে, এখন সে প্রায়শ্চিত্ত করতে চায়। কিভাবে করবে সেই প্রায়শ্চিত্ত? সেই কিংপিনকে হত্যা করে। ম্যাট তাকে একটাই কথা বলে যে কিংপিনকে যদি সে মেরে দেয় তাহলে সে শহীদের মর্যাদা পাবে, কারণ তার দোষগুলো তো গোটা শহর জানে না। কিন্তু বুলসাই তার কথা শোনে না। অন্যদিকে ম্যাকডিফির উপস্থিতিতে সেই সাভা তার সম্পূর্ণ বয়ানটা দেয়। তাকে যে অর্ডারগুলো দেওয়া হয়েছিল যে সেই জাহাজে যদি কোনো আক্রমণ হয় বা কোনো সমস্যা হয় সেই জাহাজটা ডুবিয়ে দিতে হবে, যে অর্ডারগুলো তাদেরকে উইলসন ফিস্ক নিজে দিয়েছিল, সব কথাই বলে।
সেই সাবা তো এই মুহূর্তে একটা বড় প্রমাণ, তার নিরাপত্তা প্রয়োজন। সেই কারণে ম্যাকডাফি ইউনাইটেড স্টেটস মার্শাল সার্ভিসের সাথে যোগাযোগ করে এবং রিকোয়েস্ট করে তাকে যাতে নিরাপদে হেফাজতে নেওয়া হয়। বাই দ্য ওয়ে, জাবি নামক যে ছেলেটাকে আমরা দেখলাম, যাকে অ্যাঞ্জেলা সেই প্রমাণটা দিয়েছিল, সেই এসডি কার্ড যার মধ্যে অ্যাকচুয়ালি প্রমাণ রয়েছে, সেটা সে লুকিয়ে লুকিয়ে বিবির পকেটে পুড়ে দেয়। বিবি হচ্ছে সেই ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার। যদিও বিবির সাথে ড্যানিয়েল রয়েছে, তার বয়ফ্রেন্ড, মানে এক্স বয়ফ্রেন্ড, এই মুহূর্তে তারা ভালো বন্ধু, তবে ড্যানিয়েল কিছু বুঝতে পারে না। বিবি তো এই প্রমাণগুলো নিয়েই আবার পরবর্তীতে তার নতুন ভিডিওটা বানাবে সেই উইলসন ফিস্ককে মক করে। অন্যদিকে আমাদের উইলসন ফিস্ক, তার তো আজকে বক্সিং ম্যাচ রয়েছে, আর স্বাভাবিকভাবেই তার যা গায়ের জোর, সে প্রথম থেকেই এগিয়েছিল, মানে তার সাথে গায়ের জোরে কেই বা জিতবে। অন্যদিকে বাক সেই মার্শালগুলোকে খুঁজে বার করে যারা সাবাকে সেই নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিল। সাবা তো একজন প্রমাণ, তো বাক সেখানে এক এক করে সবাইকে হত্যা করে সাবাকেও মেরে ফেলে এবং এই খবরটা সে তার বস ফিস্ককে দিয়ে দেয় এবং ফিস্ক এটা জানতে পেরে আরো বেশি নিষ্ঠুর হয়ে যায় এবং তার যে অপোনেন্ট রয়েছে তাকে আরো নির্মমভাবে পিটিয়ে নকআউট করে দেয় এবং ম্যাচটা সে জিতে যায়, যেটা সে এমনিতেই জিততো। আর সেই মুহূর্তে ভ্যানেসা সেখানে আবার চলে আসে, যাকে দেখে ফিস্ক একটু অবাক হয়ে যায়, কারণ সে তো ভ্যানেসাকে দূরে থাকতে বলেছিল। ভ্যানেসা আবার কেন এসেছে? যাই হোক, স্বামী স্ত্রী একে অপরকে খুব ভালোবাসে, তারা একে অপর থেকে দূরে কিভাবেই বা থাকবে। তবে আমাদের বুলসাই ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে, এক এক করে সব সৈন্যদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। ফিস্ক তার লোকেদের অর্ডার দেয় যেভাবেই হোক তার স্ত্রীকে যাতে প্রোটেক্ট করা হয়, তবে সেটা পসিবল হয় না। বুলসাই একটা ভারী পেপার ওয়েট ভ্যানেসার দিকে ছুঁড়ে মারে, যেটাকে ফিস্ক আটকানোর চেষ্টা করে, তবে সে সাকসেসফুল হয় না। অন্যদিকে আহত বুলসাইকে বাঁচানোর জন্য ডেয়ারডেভিলও সেখানে চলে আসে। মানে ডেয়ারডেভিলের সাথে বুলসাইয়ের একটা পার্সোনাল কথোপকথন তো প্রয়োজন, তো সেখানে তাদের দুজনেরই আবার ঝামেলা মারপিট শুরু হয়েছে। মারপিট হতে হতে তারা জিমের বাইরে চলে যায়, অন্যদিকে এভিটিএফও তাদের পিছু নেয়। কিন্তু অন্যদিকে ফিস্ক লক্ষ্য করে যে তার স্ত্রী চরম আহত, সেই পেপার ওয়েটের একটা ছোট টুকরো তার স্ত্রীর মাথায় ঢুকে গেছে। মানে যে একটা জিনিসের ভয় তার মনে রয়েছে সেটাই হয়েছে। তো কি হবে এবার? আমরা যতদূর জানি যে উইলসন ফিস্ক, যার মধ্যে কোনো মায়া দয়া নেই, অনেক ভয়ঙ্কর কাজ সে করেছে এবং এবার তার নিজের সব থেকে কাছের, তার একমাত্র কাছের মানুষটা অর্থাৎ তার স্ত্রী ভ্যানেসা, তারও তো অবস্থা খারাপ। কি হবে, কি করবে এবার উইলসন ফিস্ক? তার কি সেই পাগলামোটা এবার দেখতে পারবো? তো সেটা আমরা জানবো এই দ্বিতীয় সিজনের দ্বিতীয় পার্টে। অবভিয়াসলি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে দুটো পার্টে করার সিদ্ধান্ত নিলাম। সো আই হোপ আপনারা বুঝেছেন। সো দেখা হচ্ছে আবার সেই ভিডিওতে। টিল দেন ভিডিওটা লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেও একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরের ভিডিওতে। তো চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।